সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা রইল। আমার আজকের আলোচনার বিষয়, হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়করা কেন বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করে তুলতে চাইছেন, কেন তারা বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে নিয়ে এসে দাঁড় করাতে চাইছেন, এর কারণ কি? এর তিনটি মূলত কারণ আমি ব্যাখ্যা করব এবং বিশ্লেষণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, সে বিষয়ে অনুরোধ রইল। আমি আমার আগের ভিডিওতে বলেছি, সেখানে অনেকেই কমেন্ট করেছেন আপনারা, যে হাসনাত আবদুল্লাহ যেটা পোস্ট করেছেন 21শে মার্চ তিনি পোস্ট করেছেন 11ই মার্চের একটি ঘটনার উল্লেখ করে, যে সেনাবাহিনীর কাছে তারা গিয়েছিলেন। এখন সেনাবাহিনী ডেকেছিল না তারা গিয়েছিলেন সেটা তিনি বলেননি। সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে যে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে ফিরতে দিতে হবে, এরকম একটা প্রস্তাব হাসনাত আবদুল্লাহ সহ আরও যে দুজন গিয়েছিলেন তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এরকম একটা কথা হাসনাত আবদুল্লাহ পোস্টে জানিয়েছেন এবং তারা তা মেনে নেননি। তারা বলেছেন যে না, আওয়ামী লীগের বিচার না করে তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদেরকে নিয়ে কোনো নির্বাচন করা যাবে না। কিন্তু সেনাবাহিনী বলেছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, সেটা হবে না। দেশে অস্থিরতা হবে, তার ফলে তার দায় নিতে হবে, মানে হাসনাত আবদুল্লাহদের। হাসনাত আবদুল্লাহর আবার বলেছে যে না, আওয়ামী লীগকে ফেরাতে গেলে যে অস্থিরতা দেশে কায়েম হবে তার দায়ভার আপনাদের নিতে হবে, এইরকম একটা পোস্ট করেছে। এখন আমার আজকের ভিডিওতে আমি যেটা বিশ্লেষণ করব, যে হাসনাত আবদুল্লাহ সহ যারা সমন্বয়ক তারা কেন বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছেন এই ধরনের কথা বলে। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যেন একেবারে সেই যুদ্ধ ঘোষণার একটা মনোভাব নিয়ে চলছেন, কেন? এর কারণ কি? এর কারণ যুক্তি দিয়ে যদি আপনি বুঝেন বিষয়টি, আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করব বলবো, সেটা কিন্তু আপনিই বুঝতে পারবেন। 1 নম্বর কারণ হলো যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তারা ভেবেছিল যে তাদের বিশাল জনপ্রিয়তা বাংলাদেশে ছিলেও, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর তারা যখন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা করেছে এবং শেষমেশ একটি দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি, এই দল করার পর তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় প্রচণ্ড পরিমাণে ভাটা পড়েছে। সেটা কিন্তু বাংলাদেশের যারা সমন্বয়ক ছিলেন, এখন যারা জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন, এনসিপি, তারা কিন্তু বুঝতে পারছেন যে তাদের দল, কেউ কেউ বলছেন যে 1টি বা 2টি আসনও জিততে পারবে না। এখন এই পরিস্থিতিতে তারা ভয় পাচ্ছে যে যদি নির্বাচনে গিয়ে তারা যদি কিছুই করতে না পারে এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে, না হলে অন্তত বিরোধী দল হবে, সেক্ষেত্রে তাদের প্রচণ্ড পরিমাণে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তাই এই কয়েকজন সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, যেটা জানা যাচ্ছে যে তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং যে নামটি সামনে আসছে ফৈজুর রহমান, তার কাছে গিয়ে প্রস্তাব দেয় যে নির্বাচন সহজে তো এই ডক্টর ইউনূস করতে চাইবে না, তারা নির্বাচন সহজে করতে চাইছেন না, কিন্তু যখনই নির্বাচন হোক, যদি বিএনপি সহ অন্যান্য দলের প্রেসারে বা আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত নির্বাচন করতে হয়, তাহলে সেই নির্বাচনে যেন সেনাবাহিনী ভূমিকা নিয়ে তাদেরকে জেতাতে সাহায্য করে। এই প্রস্তাব তারা ফৈজুর রহমানকে দেয়, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা। কিন্তু ফৈজুর রহমান সাহেব তিনি একবার নাকচ করে দেন যে না, বাংলাদেশের সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, এই ধরনের কোনো কর্মকাণ্ড বা কোনো একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য কোনো ভূমিকা নেবে না। তারপর তারা হতাশ হয়ে যান যে তাদের তো কোনো জনপ্রিয়তা নেই, তারা তো জিততে পারবে না, কি করা যায়? দ্বিতীয় আর একটা কারণ হলো, এই যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে এই সমন্বয়করা বিভিন্ন ব্যক্তিকে হুমকি ধমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় তারা মব ক্রিয়েট করছে। এর ফলে বাংলাদেশের কিন্তু যারা ধনী মানুষ, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন এই সমন্বয়কদেরকে বিশেষ করে। এই সুযোগ নিয়ে এই সমন্বয়করা, এখন যারা জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন, এরা প্রচুর অর্থ
সেখান থেকে সংগ্রহ করেছেন প্রচুর অর্থ। সেই যে এক একজনের প্রচুর অর্থ সম্পদ হয়ে গিয়েছে এবং তারা যে বিভিন্ন নিয়োগ দিচ্ছে অবৈধভাবে, বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে, সেই নিয়োগের ক্ষেত্রেও তারা বড় বড় টাকার চুক্তি করছে, অনেক টাকা নিচ্ছে, যার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যারা উল্লেখযোগ্য সমন্বয়ক তাদের প্রায় জনের কোটি কোটি টাকার সম্পদ হয়ে গিয়েছে। তারা বহু দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে এবং তাদের যে সম্পত্তির হিসাব, সম্পত্তির যে একটা ডাটা, সেটা কিন্তু সেনাবাহিনী হাতে আছে। সেনাবাহিনী কিন্তু জানে, সেনাবাহিনী কিন্তু তাদের বিরুদ্ধে যে কোনো সময় ব্যবস্থা নিতে পারে। তার ফলে তারা কিন্তু ভয় পাচ্ছে। দ্বিতীয়ত, এই কারণটির সঙ্গে আরেকটি বলবো যে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু জনগণের মধ্যেও চলে এসছে। শুধু সেনাবাহিনী জানে তাই নয়, জনগণও তাদের মধ্যে আলোচনায় চলে এসেছে যে এই সমন্বয়করা এখন জাতীয় নাগরিক পার্টি, তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করছে, চাঁদাবাজি করছে, তাদের ব্যক্তিগতভাবে অর্থ সম্পদ হয়ে গিয়েছে। তা নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে, মিডিয়ায় আলোচনা চলে এসছে। এই বিষয়টি থেকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে কিভাবে, মানুষের মনটা যেন অন্যদিকে চলে যায়। এই মুহূর্তে তো সমন্বয়ক বা জাতীয় নাগরিক পার্টির কোনো জনপ্রিয়তা নেই, তাহলে এমন কিছু একটা করতে হবে, এমন কিছু একটা বলতে হবে যার ফলে মানুষের চিন্তা চেতনা, তাদের যে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে সেটা যেন না হয়, বা সেনাবাহিনী তাদের দুর্নীতি ধরতে যাওয়ার যে পরিস্থিতি হতে পারে সেটা যেন না হয়, যার ফলে তারা মেটিকুলাসলি প্ল্যান করে, যেহেতু তারা মেটিকুলাসলি প্ল্যানটা ভালো বোঝেন, যেটা ডক্টর ইউনূস ওই ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে বলেছিলেন মাহফুজ আলমকে দেখিয়ে, যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড এবং এই আন্দোলনটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন, মানে একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা, সুচিন্তিত পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইন। তো সেই মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে এখন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছেন। কারণ সেনাবাহিনী আগে যেমন তারা পুলিশকে, সেনাবাহিনীকে যা বলেছেন সেটাই তারা করাতে পেরেছেন সবাইকে দিয়ে, এমনকি ধানমন্ডি 32 ভেঙেছেন, তখনও সেনাবাহিনী ইনঅ্যাক্টিভ থেকেছে। তাই তারা ভেবেছেন যে এই তো সেনাবাহিনীকে আমরা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছি, 32 নম্বর বাড়ি ভেঙেছি, তখনও সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, তাদেরকে আমরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, তারা ফিরে গিয়েছে। তারা ভেবে নিয়েছে যে আমরা যা খুশি তাই করতে পারি। তার ফলে সেনাবাহিনীকে যখন তারা ভোটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, সেনাবাহিনী রাজি হয়নি, তারা হতাশ হয়েছে। আবার তাদের দুর্নীতির যে কোনো সময় সামনে আনতে পারে সেনাবাহিনী, তাহলে তারা মুশকিলে পড়ে যাবে। আবার জনগণের মধ্যে নিয়ে এটি আলোচনা হচ্ছে, তাহলে কী হবে, এমন একটা কিছু করতে হবে একটা এই বিষয়টির মোড় অন্যদিকে যেন ঘুরে যায়। তৃতীয়ত তারা এমন কিছু করতে চাইছেন, যেমন বাংলাদেশের সংবিধানকে তারা বাতিল করতে চাইছেন, একেবারে পরিবর্তন করতে চাইছেন। এখন এই সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টির যারা নেতা সংবিধানকে তারা বাতিল করতে চান, অথচ তারা এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন রাষ্ট্রপতির মাধ্যমে। এখন রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করতে পারছেন না। রাষ্ট্রপতিকে অস্বীকার না করতে পারার মূল জায়গাটি হলো কিন্তু সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর প্রধানকে যদি কোনোভাবে বিতর্কিত করে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের আর কোনো বাধা থাকবে না। তখন কিন্তু রাষ্ট্রপতিকে তারা যা বলবে শুনতে বাধ্য হবেন রাষ্ট্রপতি। কারণ কি, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে, তার শোয়ের দাম আছে, সাংবিধানিকভাবে তার দাম আছে, কিন্তু তার হাতে তো ব্যক্তিগত কোনো পাওয়ার নেই। কিন্তু সেই পাওয়ারটা ততক্ষণে অ্যাপ্লাই করতে পারবেন সেনাবাহিনীর প্রধান যদি তার পাশে থাকেন। তাহলে এই সেনাবাহিনীর প্রধানকে যদি বিতর্কিত করে তাকে সরিয়ে দেওয়া যায়, তার জায়গায় এমন একজনকে সেনাবাহিনীর প্রধান করা যায় যিনি এই রাষ্ট্রপতিকে দিয়ে যা খুশি তাই করাতে পারবেন। মানে সমন্বয়করা যেটা চাইবে, জাতীয় নাগরিক পার্টির যারা নেতা, এই হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, তারা যেটা চাইবেন সেটাই তারা তখন রাষ্ট্রপতিকে দিয়ে করিয়ে নিতে পারবেন যদি সেনাবাহিনীর প্রধানকে তারা তাদের অনুগত একজন ব্যক্তিকে করে দিতে পারেন। তখন কী হবে, বাংলাদেশে যা খুশি তারা করতে পারবেন, মব ক্রিয়েট করতে পারবেন, তারা দেশের যা খুশি মানে সংবিধানকে বাতিল করে দিয়ে নিজের মতো করে আইন প্রণয়ন, সংস্কার, ভোটের আর কোনো নাম আসবে না। কারণ এখন ভোট করলে তো তাদের ফলাফল ভালো হবে না। তাই
সেনাবাহিনীর প্রধানকে যদি তারা পাল্টাতে পারেন, তাহলে সেই সেনাবাহিনীর প্রধানকে দিয়ে তারা নিজেদের যে রাজনৈতিক দল আরও তারা একবার শক্তিশালী করে নিতে পারবেন। কারণ তখন সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে তারা পাশে পাবে এবং ভোটটা করা হবে তখন একটা নামমাত্র দেখানো মতো, যদি অনেক পরে সেই ভোটে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তারা নির্বাচনের ক্ষমতায় চলে আসবে, এরকম একটা ভাবনা স্বপ্ন তারা দেখছে। এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সেনাবাহিনীর প্রধান। বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু ডিসিপ্লিন সেনাবাহিনী, তারা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চান না। কিন্তু এখানে আবার আরেকটি বিষয় বলার, এই গত দুদিন আগেই একটি সাংবাদিক সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত সেনাবাহিনী নেবে না, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক নেতারাই নেবে। এটাই তো সঠিক, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক নেতারাই নেবেন, কেন সেনাবাহিনী নেবে? কিন্তু আজকে সেনাবাহিনীকে রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? 5ই আগস্ট কি আপনারা চাননি? 3ই আগস্ট থেকে যে আপনারা স্লোগান দেননি এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তখনও তো সেনাবাহিনীকে আপনারা রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই বলেছিলেন। এবং 5ই আগস্ট যদি সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ না করতো আপনারা ক্ষমতা পেতেন। আজকে একটা ডিসিপ্লিন সেনাবাহিনী যদি তাদের যে সংবিধানের শপথ রক্ষা করে তারা যদি সরকারের পাশে দাঁড়াতো, তারা যদি ব্যবস্থা নিত, স্ট্রং অ্যাকশন নিত, আপনারা কেউ ক্ষমতায় আসতে পারতেন? হাসিনা পতন ঘটাতে পারতেন না। সেদিন কিন্তু 5ই আগস্ট সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপই করতে হয়েছিল। স্বাভাবিক পরিস্থিতিতে সেনাবাহিনী কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ করে না, কিন্তু এই যে বাংলাদেশের এই সিচুয়েশনে, কোন সিচুয়েশনে সেনাবাহিনী হস্তক্ষেপটা করেছিল আপনারাই তখন চেয়েছিলেন। 3ই আগস্ট থেকে আপনারা স্লোগান দিয়েছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। কেন বলেছিলেন? সেনাবাহিনী কেন তখন রাজনীতি হস্তক্ষেপ করবে? আপনারা কেন স্লোগান দিয়েছিলেন তখন তো আপনারা আপনাদের দিকে যেহেতু সেনাবাহিনীর মানে সাপোর্টটা ছিল, তাই সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা আপনাদের ভালো লেগেছিল। কিন্তু এখন যখন আপনাদের দিকে সাপোর্টটি যাচ্ছে না, তাই বলছেন যে সেনাবাহিনী কেন হস্তক্ষেপ করবে রাজনীতিতে। কোনো স্বাভাবিক পরিস্থিতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চায় না, কিন্তু পরিস্থিতি যখন বেঠিক জায়গায় থাকে, দেশে অস্থিরতা কায়েম হয়, তখন সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয় দেশকে সুষ্ঠু রাখার জন্য, দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আজকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তিনি কি বলছেন একটু সাক্ষাৎকারে, যে তারা নাকি 5ই আগস্ট যদি শেখ হাসিনা পতন না ঘটতো সেক্ষেত্রে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি ছিল তাদের। তাহলে সশস্ত্র অভ্যুত্থানের যদি প্রস্তুতি থাকবে, সেই অস্ত্রগুলো কোথায় এখন? সশস্ত্র বিপ্লব তো এমনি হয় না, সশস্ত্র অভ্যুত্থান তো এমনি হয় না। সেই অভ্যুত্থান ঘটাতে গেলে তো অস্ত্র লাগে, তাহলে সেই অস্ত্রগুলো কোথায়, কার কাছে? সেগুলো দেখবে না সেনাবাহিনী? সেগুলোকে সেনাবাহিনী দেখা উচিত নয়? যে আসিফ মাহমুদ যে কথাগুলো বলল, কোথায় সেই অস্ত্র, কোন অস্ত্র দিয়ে আপনারা সশস্ত্র অভ্যুত্থান ঘটাতেন? সেগুলোকে দেখবে না তারা? আর সেগুলো যদি তারা দেখতে যায়, দেশটাকে যদি একটা শান্তিপ্রিয় করতে চায়, অস্থির পরিবেশটাকে দূর করতে চায়, তাহলে সেনাবাহিনীর রাজনীতি হস্তক্ষেপ হয়ে যাবে। তো এই যে এই 3টি কারণে, 1 নম্বর কারণ যেটা বললাম, জাতীয় নাগরিক পার্টি তারা তাদের দলকে জেতানোর একটা গ্যারান্টি চাইছিল, সেনাবাহিনী নাকচ করে দিয়েছে, তারা এখানে ব্যর্থ, তাদের জনপ্রিয়তা নেই এই মুহূর্তে দলের। দ্বিতীয়ত, তাদের দুর্নীতি সামনে চলে এসছে, সেনাবাহিনীর সামনেও চলে এসছে, ভয় পাচ্ছে যদি তাদের দুর্নীতি আরও সামনে চলে আসে বা অ্যাকশান হয়, জনগণের মনোভাবটা কোন দিকে মোড় করে দেওয়া যায়। 3 নম্বর, সেনাবাহিনী প্রধানকে সরাতে পারলে তাদের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো তারা ফুলফিল করতে পারবে। এই 3টি কারণে হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়করা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন। যদিও নিশ্চয় বাংলাদেশের সেনাবাহিনী একটি ডিসিপ্লিন সেনাবাহিনী, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে বিতর্কিত করতে পারবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনীর পাশেই থাকবে এবং এই সমস্ত যারা বাংলাদেশটাকে অস্থির করছে, এই সমস্ত ব্যক্তি, তাদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী ব্যবস্থা নেবে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা অচিরেই ফিরে আসবে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।